কাজী অফিসের সামনে দাঁড়িয়ে জাফরিন শক্ত করে জড়িয়ে ধরেছে ইউবানের হাত। দীর্ঘ 5 বছর যাবৎ এই দিনটার অপেক্ষা করেছে সে। যেদিন সে প্রথম বুঝতে শিখেছে বাবা মা কিংবা আপনজনের ভালোবাসা ছাড়াও অন্য কারো আরও একটি ভালোবাসার সম্পর্ক হয়, সেদিন থেকে সে এই দিনটির অপেক্ষায় ছিল। কাজী অফিসের ভিতরে প্রবেশ করেই দেখতে পেল সেখানে কনে বেশে বসে আছে মোনালি। তার দুহাত ভর্তি রয়েছে মেহেদির আলপনা। প্রথমে মোনালি যেদিকে তাকালো সেটা হলো ইহবানের হাতের দিকে। হুট করে মনে হলো শরতের আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় হবে বৃষ্টি। তার নিজের মন খারাপকে লুকানোর ব্যর্থ চেষ্টা করে সে তাকালো ইহবানের হাতের দিকে, যে হাত আবদ্ধ রয়েছে জাফরিনের হাতে। হাত ছাড়িয়ে নিয়ে জাফরিন তার দিকে গিয়ে বলল, আমার অপেক্ষার অবসান ঘটিয়ে এবার তবে তোমরা বিয়ে করে নিচ্ছ? অনিচ্ছাকৃতভাবে হেসে মোনালি হ্যাঁসূচক জবাব দিল। জাফরিন খুশিতে তাকে জড়িয়ে ধরে রইল বেশ সময়। এর ফাঁকে ইউবান প্রয়োজনীয় কাজ সেরে এসে তাদের পাশে বসে বলল, এবার তবে কাজ শেষ করা যাক। মোনালি হ্যাঁসূচক জবাব দিল। ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে উঠেছে। কল রিসিভ করে নিঃশব্দে কিছু সময় পার করল সে। নিজের চেয়ার ছেড়ে উঠে যেতে যেতে সে বলল, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় ইউবান। আমি জানি আজকের পর থেকে হয়তো তুমি কখনোই আমার মুখ দেখতে চাইবে না, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি তোমার জন্য কনে বেশি এখানে বসেছিলাম, পুরো পরিবার এবং বাবার মতের বিরুদ্ধে, কিন্তু আমি পারলাম না আমার 25 বছরের পিছু টান রেখে তোমার হাত ধরতে। আমার বাবার কান্না যে আমি সহ্য করতে পারছি না, পারলে আমায় মাফ করো তুমি। ইহবান নিশ্চুপ হয়ে বসে রইল। সে যেন জানতো যে এমন কিছুই হতে চলেছে, কিন্তু জাফরিন নিজেকে স্থির রাখতে পারল না। সে মোনালির হাত ধরে বলল, আপু, আমরা সবাই মিলে একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো। এভাবে সব কিছু শেষ করে দেওয়া ঠিক নয়। মোনালি কিছু না বলে জাফরিনের হাত ছাড়িয়ে দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেল সেখান থেকে। পেছনে ফেলে গেল তার দীর্ঘ 5 বছরের প্রতিশ্রুতি, ভালোবাসা এবং এক জীবনের স্বপ্ন। গাড়িতে বসে জাফরিন ইউবানের দিকে তাকিয়ে রইল। ইউবান আপন মনে ড্রাইভিং করতে ব্যস্ত। শহরের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছে তারা। রাস্তায় সিগন্যালে গাড়ি দাঁড়াতে জাফরিনকে পানি কিনে দিল সে। এক বাচ্চা থেকে হাওয়াই মিঠাইও নিল। সেসব হাতে নিয়ে জাফরিন ইউবানের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তোমার কান্না পেলে তুমি কাঁদতে পারো। কেন? আপুর চলে যাওয়াতে তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কি বলবো? জাফরিনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল ইউবান। মেয়েটার হাতে থাকা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট খুলে দিয়ে বলল, আমাদের সমাজ বড্ড খারাপ সমাজ, জানিস তো? এখানে প্রেমিক ব্যতীত অন্য কেউ একজন মেয়ের জন্য ফুল কিনতে পারে, এটা এই সমাজ মেনেই নেয় না। একজন মানুষ যখন ফুলের দোকানে কিংবা রাস্তায় কোনো ফুল কিনে, তখন ফুল বিক্রেতা থেকে শুরু করে আশেপাশে সবাই মনে করতে থাকে যে ব্যক্তিটা তার প্রেমিকার জন্যই কিনেছে, অথচ ফুলগুলো তার বোন কিংবা মায়ের জন্য তো কিনতে পারে। কিংবা ধরে নে এ হাওয়াই মিঠাই, এর গায়ে কোথাও কি লেখা আছে যে এই হাওয়াই মিঠাই শুধুমাত্র প্রেমিকাকেই দেওয়া যাবে? যে মানুষটা সাধারণ সম্পর্কগুলোকে জটিল করে ফেলে, শুধু জটিল নয়, একটা সম্পর্ক নিয়ে সবসময় বাজে চিন্তাভাবনা রাখে, সে মানুষ নিয়ে কি সারা জীবন কাটানো যেত? ইউবানের কথার স্পষ্ট মানেটা আজ বুঝতে পারল জাফরিন। তবে এটাই ছিল ইউবান মোনালির সম্পর্কের ফাটল ধরার একমাত্র কারণ। আমার জন্যই কি তোমাদের সম্পর্ক ভেঙে গেল? না, এখানে তোর কোনো দোষ নেই, কারণ তুই আমার কাছে আমার বোনের মতো না, আমার ছোট বোন। তোর জন্য আমি তোর বড় ভাই, যার কাছে তুই সব থেকে বেশি নিরাপদ। অথচ দেখ না, এই সমাজ কিংবা আমার প্রাক্তন, সে কিন্তু এমন ভাবছে না। আমি মাইরি তাকে এটা বোঝাতেই অক্ষম হয়েছি যে তোকে নিয়ে আমার মনে সামান্যতম অনুভূতি হলে কি ঈশানের পরিবার তোর বাড়িতে আসতে পারতো না? আজ যা হলো এসব হতে পারতো। এই সমাজ কি মানে জানিস? এই সমাজ মানে মেয়েদের জন্ম হয়েছে মাত্রই পুরুষদের সেবা করার জন্য এবং সন্তান জন্ম দেওয়ার জন্য। তাছাড়া তাদের আর কি কাজ এই সমাজের? অথচ নারীরাই এই সমাজের ভিত্তি, এটা কেউ মানতেই চায় না। জাফরিন নিঃশব্দে তাকিয়ে রইল ইউবানের দিকে। গাড়ি চলতে শুরু করলো। বাহিরের দিকে তাকিয়ে সে আপন মনে ভাবতে লাগলো, মোনালি নামক মেয়েটা জীবনে চরম পর্যায়ে বোকামি করে বসলো আজ। ইউবান নামক মানুষটাকে সে পেয়েও হারিয়ে ফেলল মাত্র তার সন্দেহের কারণে। আজমল সাহেবের লাশকে আজ শেষবারের মতন দেখতে গিয়েছে মাসুদ। সেখান থেকে কাফন পরিয়ে পাঠানো হবে তাকে। বাংলাদেশে ফেরার পর তার যত দ্রুত দাফন করা যাবে ততই ভালো।
ময়নাতদন্তের কারণে তার দেহে রয়েছে অসংখ্য সেলাই। সেসব দেখে মনে মনে শিউরে উঠেছে মাসুদ। দ্রুত বেরিয়ে এলো লাশ ফ্রিজিং রুম থেকে। আর যাই হোক, এই লাশ তাদের পরিবারকে এভাবে দেখানো যাবে না। আপনজনের মৃত্যু কিংবা এমন লাশ তারা দেখে সইতে পারবে না। এমিলি এগিয়ে এসে মাসুদের পাশাপাশি দাঁড়িয়ে বলল, স্যার, সব কাগজপত্র তৈরি হয়েছে। আপনি কি সত্যি যাচ্ছেন? নিশ্চিত না হওয়া তো কোনো কারণ নেই। তবে কি একা যাবেন? জি না, 7 জনের টিম গঠন করুন, আমাকে যারা লিড করবে। জি স্যার, আগামীকাল তবে আপনারা যেতে পারবেন। মাসুদ কিছু না বলেই নিজের গাড়িতে উঠে বসে অফিসিয়াল মেইলের মাধ্যমে জাফরিনকে জানিয়ে দেওয়া হলো আগামীকাল তার বাবার লাশ দেশে যাচ্ছে, তাদেরকে উক্ত সময়ে এয়ারপোর্টে উপস্থিত থাকার জন্য। মেল পাঠিয়ে দিয়েও মাসুদ উসখুস করতে লাগলো। 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কোনো রিপ্লাই আসেনি জাফরিনের থেকে। অতঃপর সে নিজে কল দিয়ে বসলো জাফরিনকে। অপরদিকে পুরো একটা ক্লান্তিকর দিন কাটিয়ে জাফরিন সবেমাত্র গোসল সেরে বেরিয়ে এসেছে। মায়ের ফোন বাজতে দেখে সে হাতে নিয়ে দেখলো বাহিরের দেশ থেকে কল এসেছে। কল রিসিভ করে সে খুবই শান্তভাবে মাসুদের সাথে কথা বলল। কল কেটে দেওয়ার পর সে 2 চোখ বুজে রইল। হয়তো বৃষ্টি নামবে, এই জন্যই এমন গরম হাওয়া বইছে। নিজের কান্নাকে সে সামলে নিল। তার বাবার রেখে যাওয়া স্মৃতি হিসাবে তার কাছে কি আছে? হয়তো অনেক কিছু, অথবা কিছুই নেই। কয়েক ঘন্টা পর যে দেশে ফিরে আসবে তার বাবা। এরপর শুরু হবে তাকে দাফন করার তোড়জোড়। যত দ্রুত তাকে দাফন করা যাবে ততই ভালো। এতদিন তবুও সে আশায় থাকতো, কবে তার বাবার লাশ দেশে আসবে, কবে এক নজর দেখবে। কিন্তু আগামীর পর সে আশাটাও থাকবে না। তার বাবার জন্য অপেক্ষা পুড়িয়ে যাবে। তার বাবা হারিয়ে যাবে তাদের কাছ থেকে। অপরদিকে মাসুদ অপেক্ষা করছে এই রমণীর থেকে নিজের উদ্দেশ্যটা যে করেই হোক উদ্ধার করতেই হবে। একটা তথ্য সে হারিয়ে যেতে দিতে পারে না আজমল সাহেবের মৃত্যুর সাথে। জাফরিন তার পরিবারকে জানানোর পর সবার মাঝে এক উত্তেজনা বা অস্থিরতা কাজ করছিল। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর বাজলো আরেক বিপত্তি। জাফরিনের চাচারা গতকালকে অভিযোগ করেছে মন্ত্রণালয়ে তাদের ভাইয়ের লাশ মাত্র তারাই নিবে, জাফরিনদের কোনো অধিকার নেই। জাফরিন অবাক চোখে তাকিয়ে রইল তার রক্তের মানুষের দিকে। আজকের দিনেও কি তারা পারে তার মৃত বাবার লাশ নিয়ে তাদের হয়রানি করাতে? বাবার কাঁধে সন্তানের লাশটা অনেক ভারী লাগে, অথচ অসহায় তো হয় সেই সন্তান যে তার বাবার লাশটা বহনের জন্য হলেও অন্যের সাহায্যের প্রয়োজন হয়। মাসুদের সম্মুখে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার মুখশ্রী পুরোপুরিভাবে এক পলক দেখল সে। কালো ওড়না দিয়ে তার মাথার কিছু অংশ ঢাকা, পরনে কালো রঙের কোনো বাঙালি পোশাক হবে হয়তো, যা দেখতে অনেকটা গাউনের মতো। অত্যাধিক রোদের কারণে মুখশ্রীতে লাল আভা ছড়াচ্ছে। কিছু চুল এলোমেলোভাবে এসে হুটুপুটি খাচ্ছে মেয়েটার পুরো মুখে, অথচ তার দৃষ্টি, ধ্যান অথবা মনোযোগ সব কিছুই সম্মুখে অদূরে রাখা কফিনের দিকে। লাশের কাছে যেতে হলেও তাকে কিছু কাগজপত্রে সাইন করে নিতে হবে। একজন লোক তার দিকে কাগজ এগিয়ে দিতেই সে দ্রুত সাইন করে দিয়ে ছুটল পিচঢালা রাস্তার দিকে। কফিনের কাছে পৌঁছানোর পূর্বেই তার বাঁ পায়ের জুতোটা ছিঁড়ে গেল। 2 পায়ের জুতো রেখেই সে দৌড়ে পৌঁছালো লাশের কাছে। কফিনটা রাখা ছিল রোদে। সেখানে দাঁড়িয়ে সে কফিনের উপর নিজের ছায়া ফেলার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। মাথার দিকটা খেয়াল করে রোদের বিপরীতে দাঁড়িয়ে যতটা পারল ছায়া দিতে চাচ্ছিল সে, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার নগ্ন 2 পা পিচঢালা রাস্তার গরম বাফ নিতে পারছে না। স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে রইল মাসুদ। মেয়েটার এমন ব্যবহারের কারণ বুঝতে কিছুটা সময় লাগলো তার। যখন জাফরিন নামক মেয়েটা বারবার করে বলতে লাগলো, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসুন, আব্বাকে এভাবে রোদে ফেলে রাখছেন কেন, আব্বার গরম লাগতেছে যে, তাড়াতাড়ি করেন। মৃত্যুর 11 দিন পর লাশ দেশে ফিরল আজমল সাহেবের। ইউবান আগে থেকে লাশবাহী ফ্রিজিং গাড়ি নিয়ে এসেছিল। সকল কাগজপত্র ঠিক দেখে গাড়িতে লাশ তোলার অনুমতি দিলে জাফরিন আর অপেক্ষা করেনি। এই সমাজের বড্ড একরোখা নিয়ম। জাফরিন যেন এই নিয়মের বাহিরে হাঁটতে চাইছে। মানুষ আসতে দেরি হচ্ছিল বলে সে নিজে হাত লাগালো কয়েকজনের সাথে। কফিনের এক পাশটা ধরে তুলে দিল গাড়িতে। নিয়মে নেই কন্যা সন্তানদের লাশ কাঁধে বহন করার কিংবা জানাজা পড়ার, কিন্তু জাফরিনের যে সই ছিল না তার বাবাকে রোদে পুড়তে দেখা। তাই তো সে নিজের হাতেই হাত লাগালো কফিন উঠাতে এবং সাফ সাফ তার বোন জামাইদের বলে দিল সেই যাবে লাশের গাড়ির সাথে, অন্য কেউ না। জাফরিনের কণ্ঠে কিছু একটা ছিল
যার ফলে তার চাচারা কিছু বলার সাহস করল না। কিছু সময় পূর্বেই তারা জানতে পেরেছে আজমল সাহেব তার সকল কিছু দাবিদার হিসেবে রেখেছে জাফরিনের নাম। জাফরিন ব্যতীত অন্য কারো কাছে আজমল সাহেবের কিছুই হস্তান্তর করা হবে না, এটা তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ইউবা নিশে দুলাভাইদের জানালো যে কোম্পানি থেকে আসা 7 জন লোক তাদের সাথেই যাবে। অবশ্য তারা নিজেদের যাতায়াতের ব্যবস্থা নিজেরাই করেছে। লাশ দাফনের পর তারা ফিরে যাবে নিজেদের দেশে। এ বিষয়ে কারো কিছু বলার ছিল না। সবাই শুধু চাচ্ছিল জাফরিন একটু কাঁদুক, একটু নিজের কষ্টটাকে চোখের পানির দ্বারা প্রভাবিত করুক। সুফিয়া বেগম কখনো তার স্বামীকে আনতে এয়ারপোর্টে যায়নি, সবসময় নিজেকে পরিপাটি করে অপেক্ষা করেছে কখন সে আসবে। প্রতিবার জাফরিন গিয়েছে তার বাবাকে আনতে। প্রতিবার ফিরে এসে বাইরের সিঁড়িতে বসে বলতো, আম্মা, আব্বাকে নিয়ে আসছি, বাহিরে আসেন। এবার ব্যতিক্রম হলো না, তবে এবার বাড়ি ভর্তি মানুষ, পা ফেলার জায়গা নেই। নগ্ন পায়ে হেলে দুলে ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলো জাফরিন। সিঁড়িতে বসে স্বাভাবিকভাবেই তার মাকে ডেকে বলল, আম্মা, আব্বাকে নিয়ে আসছি, বাহিরে আসেন। সুফিয়া বেগম মেয়েটাকে বাহিরে এলেন। জাফরিন মায়ের দিকে তাকিয়ে দেখতে পেল প্রতিবারের মতোই তার মা নতুন কাপড় পরে আছে। পার্থক্য একটাই, প্রতিবার পরত রং বেরঙের শাড়ি, আর আজ পরেছে সাদা রঙের থান কাপড়। আশার বাবা তার বড় ভাইয়ের দিকে এগিয়ে এসে হাত ইশারায় জিজ্ঞেস করলেন খবর কি। তাদের চোখ মুখ দেখে যদিও সে আঁচ করতে পেরেছে, তবুও জিজ্ঞেস করতে তার বড় ভাই উল্টো জিজ্ঞেস করল, ফয়সাল বাড়ি ফিরছে? এখানে কি হলো? লাভ নাই, স্ত্রী সন্তান সব কিছুর মালিকানা পায়। যদি আব্বা আম্মা জীবিত থাকতো তাহলে শক্তি করা যাইত। ওই লোকগুলো কারা যারা লাশের গাড়ির আগে আগে আসলো? ভালো কথা বলছিস, এরা কোম্পানির লোক, বিদেশ থেকে আসছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা কর। আজাহার সাহেব চলে গেলেন বাড়ির বাহির দিকে। আজমল সাহেবের লাশবাহী অ্যাম্বুলেন্স রাখা হয়েছে বাড়ির সামনে। সকালের রোদের প্রখরতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আকাশে মেঘ জমেছে, বইছে শীতল বাতাস। মনে হচ্ছে অদূরে কোথাও বৃষ্টি হয়েছে, যে কারণে বইছে এমন শীতল বাতাস। গ্রামের মানুষ অনেকেই বলা বলি করছে আজমল সাহেব ভালো মানুষ ছিলেন, তাই আজ বৃষ্টি নামাবে। সৃষ্টিকর্তার রহমত আছে তার উপরে। কফিন নামানোর পর যদি বৃষ্টি নামে, এই কারণে বাড়ির সামনে ছোট একটা সামিয়ানার মতো টানানো হয়েছে। অপরদিকে চলছে কবর খোঁড়ার প্রস্তুতি। বড় আপা বারবার মুচা যাচ্ছেন। ছোট আপা আজ নিজেকে শক্ত রেখেছেন, সে কাঁদছে না। মনে হচ্ছে এই সময়ের জন্য নিজেকে অনেক বুঝিয়ে চলেছেন তিনি। ভিতর বাড়ি থেকে জাফরিন বেরিয়ে এলো। তার হাতে রয়েছে তার বাবার ফোন। কিছুক্ষণ পূর্বে তার বাবার ব্যবহৃত জিনিসপত্র তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে সযত্নে নিজের ঘরে রেখে এসেছে সে। লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে জাফরিন বলল, এবার আপনারা কফিন নামানোর ব্যবস্থা করুন। মাসুদ দাঁড়িয়েছিল কয়েক হাত দূরেই। অদূর অতীতে এই মেয়েটা তার পাশে বসেছিল। মাসুদ তাকে দেখতে পেলেও জাফরিনদের পরিবারের কেউ বিদেশিদের চেহারা এখনও দেখতে পারেনি। তাদের মুখ কালো মাস্ক দ্বারা আবৃত ছিল। কঠিন হৃদয়ের রমণীকে দ্বারা নিজের কাজ হাসিল করতে হলে অবশ্যই তাকে বেশ কাঠখড় পোড়াতে হবে, এটাও সে বেশ ভালো করেই বুঝতে পারল। আজমল সাহেবের কফিন নামানোর পূর্বেই জাফরিন সেখান থেকে কিছুটা দূরে সরে গেল। এবার আর তার কোনো শক্তি নেই কিছু করার। দুই দুলাভাই দাঁড়িয়ে রইলেন কফিনের সাথেই। ধীরে ধীরে খোলা হলো কফিন। কফিনের গায়ে লেগে থাকা ইমিগ্রেশনের কোনো কাগজ ছিল না, সেটা তার চাচারা নিয়ে রেখে দিয়ে বলল, এসব কাগজ দরকার, কোম্পানি থেকে টাকা এগুলো ছাড়া দেবে না। লাশের মুখ অনাবৃত হতেই কান্নার দমক পড়ে গেল পুরো বাড়িতে। আজমল সাহেবের মুখের একটা পাশ বাঁকা হয়ে ফুলে গেছে। সফেদ রং ছিল আজমল সাহেবের গায়ের রং। দেখে মনে হচ্ছিল তার দেহে কোনো রক্ত নেই, আবার কারণ মনে হচ্ছিল লাশটা কালো হয়েছে অনেক। একে একে সবাইকে এনে লাশ দেখানো হলো। জাফরিনের দুই বোন, মা সবাই লাশ দেখলেন, কিন্তু জাফরিন। খানিকটা দূরে ছিল সবুজ মাঠ। যে মাঠের এক প্রান্তে রাখা হয়েছে লাশ, তার ঠিক অপর প্রান্তে সবুজ ঘাসের উপর বসে পশ্চিম দিকে মুখ দিয়ে কেঁদে চলেছে জাফরিন। তার দুই চোখে এতদিন জমেছে 7 মহাসমুদ্রের নোনা জল, যা আজ গড়িয়ে পড়ছে অনবরত। নিজেকে ধরে রাখতে পারল না সে। মাঠের একটা পাশে বসে আর্তনাদ করে কাঁদছিল জাফরিন। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ছিল পুরো পিঠে। তার বাবা বাবা বলে কান্নার ডাক শুনে আশেপাশে সবাই বলতে লাগলো, আজ এই মেয়েটা কাঁদুক, কেউ ওরে ধৈর্য না।
আজ না কাঁদলেও বাঁচবে না। ওর এতদিনের সব কষ্ট বাপেরে দেখে লুকাতে পারছে না। ইউবান আর মায়ান দাঁড়িয়ে আছে জাফরিনদের পাশে। জাফরিন মাটিতে মাথা ঠেকিয়ে কেঁদে চলেছে, কিন্তু এবার তাদেরকে যেতে হবে। দীর্ঘ সময় লাশ রাখা ঠিক হবে না। সকল প্রস্তুতি শেষ। এবার জাফরিন তার বাবাকে শেষ দেখাটা দেখলেই তারা এগিয়ে যাবে কবরস্থানের দিকে। মায়ান এবং ইউবান দুইজনেই জাফরিনকে উঠিয়ে দাঁড় করালো। মেয়েটা ভাগ্নেকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল। ধীরে ধীরে সে এগিয়ে গেল বাবার লাশের দিকে। লাশের কাছাকাছি আসতে হুজুর লাশের মুখ থেকে কাপড় সরিয়ে দেখালেন। জাফরিন বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে বসে পড়ল খাটিয়ার একটা ফাঁস ধরে। কাঁদতে কাঁদতে তার কথা বলতেও কষ্ট হচ্ছিল। যেখানে সবাই কিছুটা জ্ঞানা পাচ্ছিল লাশ নিয়ে, কারণ এত দিন হয়েছে, তাছাড়া ফ্রিজিং করা ছিল। এবার লাশটা কেমন নরম নরম দেখাচ্ছে। সেখানে জাফরিন নিজের হাত দিয়ে বাবার মুখশ্রী স্পর্শ করে বলল, আব্বা, ও আব্বা, আব্বা। হুট করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ছাট এসে লাগছিল জাফরিনের গায়ে। সে বৃষ্টির ছাটের পথে অবরোধ হয়ে দাঁড়িয়ে থাকা মাসুদের বড্ড ইচ্ছে হলো এই মেয়েটার মাথায় হাত রাখতে, তাকে বলতে সে আছে, তার আশেপাশেই আছে। আমি নিয়াজ চৌধুরী, মরহুম আজমল শিকদারের বড় জামাতা। মরহুমের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা কেউ আমার মরহুম শ্বশুরের কাছে কোনো প্রকার ঋণের দাবিদার থেকে থাকেন, তবে আপনারা আমাদের জানাতে পারেন, আমরা তার ঋণ শোধ করব। মাথায় কাপড় দিয়ে কাঁঠাল গাছে হেলান দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে জাফরিন। সে জানে তার বাবার কাছে কেউ কোনো ঋণই নেই। শুধু সে নয়, এই কথাটা সকলেই জানে। তবু জিজ্ঞেস করাটা তাদের কর্তব্যর মাঝে পড়ে বলে জিজ্ঞেস করা হলো। ইমাম সাহেব পুনরায় জিজ্ঞেস করলেন সকলের উদ্দেশ্যে। সবাই না করলেও এগিয়ে এলো আশার বাবা। সে এগিয়ে এসে ইমাম সাহেবকে বললেন, তার ঋণ নেই, কিন্তু সে আমাদের সাথে যে বেইমানি করেছে, এটাও কি ফয়সালা এখন করা যেতে পারে? তার কথায় ভিতরে চমকে উঠল ইমাম সাহেব। এতদিন শুনেছে ওরা কি কি করেছে, আজ কি লাশ দাফনে বাধা দেওয়ার পায়তারা করছে তারা? বয়স্ক ইমাম সাহেব বিজ্ঞ মানুষ, স্মিত হাসি ফুটে থাকে তার অদরে। দৃষ্টি অধিকাংশ সময় নিচের দিকেই রাখে। তিনি মানেন একজন নারীর যেমন পর্দা মেনে চলা উচিত, পুরুষের উচিত তার দৃষ্টিকে সংযত করে চলা। কিন্তু এবার সে আশার বাবার চোখের দিকে তাকিয়ে সরাসরি বললেন, মরহুমের ইমানি বেইমানি কাজের হিসাব আল্লাহ তাআলা অবশ্যই নেবেন। প্রতিটি কাজের জবাবদিহি সে করবে, কিন্তু আমরা এখানে তার ঋণের কথা বলেছি। আপনি কি তার কাছে জাগতিক কিছু মানে টাকা পয়সা পাওনা তার? ওভাবে না পাইলেও তো পাই, এই যে এত সহায় সম্পত্তি সব বউ আর মেয়েকে দিছে, আমাদের ঠকায়নি? জি না, সে তার নিজের সম্পত্তি তার কন্যাদের ভাগ করে দিয়েছেন, আপনাদের অংশ আপনাদের দিয়েছেন। কিন্তু এখন যে কোম্পানি থেকে টাকা পাবো, ওগুলাই আমাদের হক নাই? সে যদি কোনো অন্যায় করে থাকে, তার সে অন্যায়ের ভাগ নেবেন। তার যদি কোনো ঋণ থেকে থাকে, তবে সে ঋণ শোধের দায়িত্ব নেবেন। তা নিব কেন? অন্যায়ের ভাগ তার কন্যারা নেবে, তার কন্যারা সকল কিছুই মেনে নেবে, তার স্ত্রী তার ঋণ শোধের দায়িত্ব নেবে। যদি কেউ এসব দায়িত্ব না নিতে পারে, তবে মরহুমের প্রতি তার কোনো দায়িত্ব থাকবে না। আশার বাবা এ যাবৎ সময় ইমাম সাহেবের সাথে নিচু স্বরে কথা বলছিলেন। খুব একটা সুবিধা করতে না পেরে চলে এলেন সেখান থেকে। ইমাম সাহেব এবার জাফরিন ও তার বোনদের বললেন, মা, পৃথিবীতে কারো বাবা মা চিরজীবী হয় না, আমরাও একদিন চলে যাব। এবার আপনারা শক্ত হন, আপনার বাবাকে খাস নিয়তে মাপ দিন। আমরা তাকে জানাজায় নিয়ে যাব। বড় আপা শেষবারের মতো বাবার চেহারা দেখতে চাইলেন, কিন্তু এবার সে কাঁদলেন না, জ্ঞানও হারালেন না। স্বল্প সময় কিন্তু দীর্ঘ মনোযোগ দিয়ে তাকিয়ে দেখলেন তার বাবাকে। তার 30 বছরের জীবনে সে তার বাবাকে সব থেকে বেশি ভালোবেসেছে। আব্বা ডাকটা শুধু নিজের বাবার জন্যই ছিল তার। মানুষ শখ আহ্লাদ করে নিজের সন্তানকে আব্বা ডাকে, কিন্তু সে কখনো ডাকেনি। বাবার মুখের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলল, আব্বা, আমি শক্ত আছি, আপনি চিন্তা করবেন না। আমি থাকতে আমার 2 বোন আর মায়ের কোনো ক্ষতি হতে আমি দিব না। আপনি না বলতেন আমরা আপনার কন্যা না, আপনার জান্নাত। আমি চাই আপনার সাথে আমার জান্নাতেই দেখা হোক। আজকে আপনার সামনে প্রতিজ্ঞা করতেছি, আমি পূর্ণ পর্দা করব, সব মেনে চলব, যাতে আমার জন্য আপনাকে কোনো হিসাব দিতে না হয়। লাশ নিয়ে যাওয়ার সময় বড় আপা 2 হাতে 2 বোনকে শক্ত করে জড়িয়ে ধরলেন। 2 বোনের মাথায় চুমু খেয়ে বললেন, আব্বার জন্য নামাজে দোয়া করবি তোরা।
সন্তানের দোয়া যে বাবা মায়ের কাজে আসে, এছাড়া আমাদের আর কিছু করার নেই। দেশের বাহিরে অনেক লাশ দাফন দেখেছে মাসুদ, অধিকাংশই ছিল খ্রিস্টধর্মীয়। তাদের কফিন বন্দি করে দাফন করা হয়, অথচ আজ প্রথমবার সে দেখেছে মুসলিম কাউকে জানাজা করতে। আপন মানুষের মৃত্যুতে কেউ এতটা কাঁদে তার জানা ছিল না। আজ অবধি তার কোনো আপনজন মারা যায়নি বলে কি সে কষ্টটা অনুভব করতে পারছে না? চোখ থেকে সানগ্লাস নামিয়ে সে তাকিয়ে আছে খাটিয়ার দিকে। শুভ্র সাদা পাঞ্জাবি পায়জামা পরনে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে লাশের পাশে, মাথায় ছোট্ট টুপি। গোটা গোটা হাত দিয়ে সে লাশের উপরে চাদর দিয়ে ঢেকে দিল। এরপর সে প্রথম সারিতে দাঁড়িয়ে জানাজায় অংশ নিল। এমিলি মাসুদের পাশে দাঁড়িয়ে বলল, স্যার, এবার আমরা ফিরব। এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখানে না এলেও চলতো। কিসের প্রয়োজন আছে আর নেই এটা কি আমি বুঝি না মিস? সরি স্যার। খোঁজ নিন আমার দাদার বাড়ি কোথায় ছিল। জি স্যার, আধ ঘন্টা সময় লাগতে পারে। যত দ্রুত সম্ভব করুন। মনে রাখবেন দাদা যেন না জানে, এবং আজমল সাহেবের পরিবারের সাথে কথা বলার ব্যাপারে ব্যবস্থা করুন। জাফরিনের সামনে তার মা বসে আছে। কেউ তাকে পুনরায় গোসল করিয়ে সাদা কাপড় পরিয়েছে, তার দেহের সকল গহনা খুলে নিয়েছে। এই শোকের মাঝে মায়ের চেহারা দেখে চৈতন্য ফিরে পেল। দ্রুত এগিয়ে গিয়ে বলল, মায়ের গয়না কই? তোমার বড় চাচির কাছে। খুলেছে কেন? এটাই নিয়ম, হাদিসে নেই। আমার মায়ের মানসিক অবস্থার সাথে এমন তামাশা না করলে চলছে না। জাফরিন নিজের গলা থেকে সরু চেইন, কানের দুল আর নাকফুল খুলে মাকে পরিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আব্বা আছেন তো? এই যে আমরা আমরা তিন বোন। আপনি আমাদের মুখের দিকে তাকিয়ে শক্ত হন আম্মা। আব্বা কিন্তু আমাদের দায়িত্ব আপনার হাতে দিয়ে গেছেন। মেয়েকে চুপচাপ নিজের বুকের সাথে জড়িয়ে রাখলেন সুফিয়া বেগম। তার বুকে দীর্ঘ সময় থাকতে থাকতে কখন জাফরিন ঘুমিয়েছে সে নিজেও বুঝতে পারেনি। জাফরিনকে তার সময় দেওয়া হয়েছে। লাশ দাফন করে আসার পর মাসুদ বসেছিল তাদের সাথে। ঘুম থেকে ওঠার পর জাফরিন এসে বসলো তাদের সামনে। মাসুদ ইংরেজি ভাষায় বলছিল এবং অন্য একজন বাংলা ট্রান্সলেশন করছিল। যদিও এটার প্রয়োজন ছিল না, তবুও কেউ বাধা দেয়নি। মাসুদ জানালো এমনভাবে তাদের আসাটা যদিও কোম্পানির কোনো নিয়মই নেই, তবুও আজমল সাহেব দীর্ঘ সময় তাদের সাথে কাজ করেছে বলেই তাদের আশা। তারা দুঃখিত যা হয়েছে এসবের জন্য। তাদের পাওনা অর্থ সময় মতো অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এরপর জাফরিনের দিকে তাকিয়ে সে বলল, আপনার কি কানাডায় যাওয়ার কথা ছিল? জাফরিন সম্মতি জানালে মাসুদ পুনরায় বলল, আপনার জন্য আমাদের বস একটা অফার পাঠিয়েছে। যদিও এটা কোনো ক্ষতিপূরণ হতে পারে বলে আমি বিশ্বাস করি না, তবু আজমল সাহেবকে সম্মান করেই এসব। আপনার একাডেমিক সকল খরচ আমাদের কোম্পানি বহন করবে, এবং আপনি রাজি থাকলে স্পেনের টপ যে কোনো ভার্সিটিতে ভর্তি করানোর দায়িত্ব আমাদের। এছাড়াও কোম্পানিতে আপনার যোগ্যতা অনুসারে চাকরির ব্যবস্থা করা হবে। জাফরিন কিছুই বলল না। তারা জানালো ভেবে জানাবে। মাসুদ এবং বাকিরা বিদায় নিয়ে চলে এলো। পিছনে ফেলে এলো জাফরিনের সন্দেহ, যার দু চোখ বারবার আটকে যাচ্ছিল কথা বলা লোকটির কণ্ঠমণির উপর। সে কি লোকটাকে চিনে? ধীরে ধীরে কেটে গেল 2 দিন। আজ আজমল সাহেবের জন্য মানুষ খাওয়ানো হচ্ছে। তাদের মুখে হাসি নেই, অথচ বাকি সবাই কত খুশি। জাফরিন নিজ জানালায় দাঁড়িয়ে দেখলো নতুন দুলাভাইয়ের সাথে রং খেলছে সবাই। তড়িৎ গতিতে সে বেরিয়ে এলো ঘর থেকে। সরাসরি ঈশানের সামনে দাঁড়িয়ে বলল, আমার বাবার থেকে 10 লাখ টাকা কেন নিয়েছিলে? ঈশান চমকালো, কিন্তু নিজেকে সামলে বলল, সে 10 লাখ টাকার সাথে আরও 5 লাখ টাকা যুক্ত করে তোমার সম্মান কিনে নিয়েছে তোমার ইউবান। একবার তোমার বাবা দিয়েছে, আবার ইউবান গতকাল। কি দামি তোমার সম্মান জাফরিন! এক সম্মান বাঁচাতে 2 জন কত কত টাকাই না দিয়ে দিল। ঈশানের মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল জাফরিন। তার কানে শুধু বাজতে থাকলো ঈশানের বলা কথাগুলো। সে 10 লাখ টাকার সাথে আরও 5 লাখ টাকা যুক্ত করে তোমার সম্মান কিনে নিয়েছে তোমার ইউবান। একবার তোমার বাবা দিয়েছে, আবার ইউবান গতকাল। কি দামি তোমার সম্মান জাফরিন! এক সম্মান বাঁচাতে 2 জন কত কত টাকা দিয়ে দিল। ফোন হাতে নিয়ে জাফরিন কল দিল ইউবানকে। ইউবান তখন রান্নার জিনিসপত্র তদারকি নিয়ে ব্যস্ত। জাফরিনের কল পেয়ে ব্রু কুচকে তাকালো সে। কল রিসিভ না করে বুক পকেটে রেখে দিয়ে এগিয়ে এলো ঘরের দিকে। বারান্দাতেই দাঁড়িয়েছিল জাফরিন। ইউবানকে দেখে সে হাত ধরে টেনে নিয়ে এলো পাকা ঘরে। দরজা আটকে দেওয়ার আগেই সেখানে ডেকে আনলো তার 2 বোন জামাই এবং মাকে। এরপর চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো,
তুমি ঈশানকে টাকা দিয়েছো? কেন? যা জিজ্ঞেস করছি বলো, তুমি কি দিয়েছো? হ্যাঁ। তাতে কি হয়েছে? কেন দিয়েছো? আর বাবা টাকা দিয়েছে সেটা তুমি জানতে? সেটা আমরা সবাই জানতাম। বড় আপার কথায় অবাক চোখে তাকালো জাফরিন। সে বাদ দিয়ে সবাই এই কথাটা জানে। রাগে ক্ষোভে সে নিশ্চুপ হয়ে বসে রইল। স্বল্প সময় পার হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করলো, কেন দেওয়া হয়েছিল টাকা? আব্বা টাকা দিয়েছিল তোদের দুজনের বিষাজনিত কারণে। যেহেতু তুই ঈশানকে পছন্দ করিস আর এখানে তো যাওয়াটা জরুরি, তাই যখন ঈশান টাকাটা আবদার করে তখন আর না করেননি আব্বা। কথাটা ঠিক বিশ্বাস হলো না বড় আপা, কিন্তু এখন তো আমি যাচ্ছি না। আর দাদাভাই তুমি বলতে পারিস তোর সম্মানকে চড়া দামে কিনে নিয়েছি? কিভাবে? সেদিন যখন তুই আমাকে জানিয়েছিলি 10 লাখ টাকার কথা, সেদিন রাতে ঈশান আমাকে কল দেয়। আমি প্রথমে তাকে কিছুই বলিনি, কিন্তু সে একটা কথা বলে তো সাসাদের প্ল্যান সম্পর্কে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু ঈশান বলেছিল এমনটাই হবে। ওর কথায় দুই মন দুই দশা করেও চেয়ারম্যান সাহেব এবং তার স্ত্রীকে রাতটা থাকার অনুরোধ করা হয়। সাথে আব্বা আম্মাও থাকে। যেহেতু ও বলেছিল এমনটা হতে পারে, তাই ও আমার সাথে ডিল করে। যদি এমন হয় তবে আমি বিনিময়ে ওকে কি দিব? বলতে কোনো বাধা নেই যে ও টাকার জন্য কতটা লোভী একজন মানুষ। এজন্যই সে আমার সাথে ডিল করে লাখ 5 টাকার। এর বিনিময়ে ওদের সব প্ল্যান সম্পর্কে আমাকে জানাবে। এটার কোনো প্রয়োজন ছিল না দাদাভাই। হয়তো তোর কাছে ছিল না, কিন্তু আমার কাছে ছিল। না হলে এই সময় তুই ওর ঘরের বউ থাকতি। আইন বলতে কিছু নেই। গ্রামে আবার কিসের আইন দেখাতি তুই? বুদ্ধি দিয়ে চলতে হয় এখানে। তোর আপনজন যখন শত্রু, তখন তারা অবশ্যই জানবে তোর আঘাতের স্থান। তারা নরম জায়গায় আঘাত করতে চেয়েছিল। কতটা সফল হয়েছে সেটাও জানিস তুই। তাই বলে টাকা দিয়ে দিলে? টাকা আসবে যাবে, কিন্তু তোর আত্মসম্মানে আঘাত লাগলে তোকে হারিয়ে ফেলতে হতো। জোহরের আজানের শব্দে বেশি আসছে। এখন আর তাদের ঘরে বসে থাকা যাবে না, কারণ নামাজের পরেই মানুষ খেতে চলে আসবে। একে একে সবাই ঘর থেকে বেরিয়ে গেলেও ইউবান পুনরায় ফিরে এলো। ফিরে এসে জাফরিনের মাথায় হাত রেখে বলল, তুই যতটা সহজ মনে করছিস, জীবনটা এত সহজ নয়। প্রতিটি পদক্ষেপে এখানে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা। একটু স্বার্থপর না হলে যে সমাজে টিকে থাকাটা বড়ই কঠিন। মাঝে মধ্যে নিজের জেদ বা সম্মানের বাহিরেও বেরিয়ে আসতে হয়, কেবলমাত্র নিজেদের নিরাপত্তার জন্য। মাসুদ গত 3 দিন যাবৎ রয়েছে তার দাদার বাড়িতে। গ্রামের বাড়ি সম্পর্কে তার মোটেও ধারণা ছিল না। যেখানে তারা এত সুখে দিন পার করছে, সেখানে এই দেশে দুর্বিষহ দিন পার করছে তাদের পরিবারের একটা অংশ। এখানে এসে তাদের খোঁজ করতে দেখিয়ে দেওয়া হয়েছিল জীর্ণ শীর্ণ একটি বাড়ি। বাড়ির সামনেতে দেওয়ালের রংটা খসে পড়ছে অনেক আগেই। ভিতর বাড়িতে যখন খবর দেওয়া হলো যে বিদেশ থেকে লোক আসছে, তখন লাঠি বহর করে এক ভদ্র মহিলা বেরিয়ে এসেছেন সবার আগে। তার গায়ে সাদা রঙের শাড়ি। এ শাড়ি মাসুদ চিনে। জাফরিনের মায়ের গায়ে এমন শাড়ি সে দেখেছে আজ। যতটা তাদের বাসা থেকে বুঝেছে, এটাই দাঁড়ায় যে এমন শাড়ি বিধবা নারীরা পরেন। তাকে সালাম দিয়ে পরিচয় দেওয়া হলো যে সে অমুকের নাতি। ভদ্র মহিলা চোখের চশমাটা ভালো করে মুছে আবার পরলেন। বয়সের বারে তার দু চোখে দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে। দোবাসী লোকটাকে আবার জিজ্ঞেস করলেন কে সে। পুনরায় জবাব পেলেন মাসুদ সাহেবের নাতি। ভদ্রমহিলা আবার জিজ্ঞেস করলেন মাসুদ সাহেব জীবিত আছেন কিনা। ঠিক সেই সময় গেট খুলে ভিতরে এলেন একজন মধ্যবয়স্ক লোক। 50-এর কোঠা ছাড়িয়েছেন তিনি। আসার পর বৃদ্ধা লোকটাকে জড়িয়ে ধরে কেঁদে বললেন, মাসুফ রে, এটা কি কয়? এই ছেলে নাকি তোর বাপের নাতি। এত বছর পরে তারা কি কয়? মাসুদ অল্প স্বল্প ভাষা যা বোঝে তাতেই সে বুঝতে পারলো এখানে লুকিয়ে আছে তার পরিবারের আরেক অতীত। আর এই ভদ্রমহিলা তার দাদার প্রথম স্ত্রী সুরমা। এ রমণীকেই তার দাদা নদীর সাথে তুলনা করে এবং বলে অতীত জীবন তো সুরমা নদীর মতো। তাদের সাথে কথা বলার পর সে জানতে পারলো আজ দীর্ঘ 50 বছর পূর্বে তার দাদা এই দেশ ছেড়ে চলে যায়, আর কখনো আসেনি। তখন মাঝে মধ্যে 2-একটা চিঠি দিত, কিন্তু এরপর সেটাও দেওয়া বন্ধ হয়ে যায়। সবাই ভেবেছিল সে মারা গেছে এবং এই বৃদ্ধ মহিলা নিজেই একা হাতে মানুষ করে তার ছেলেকে। সবটা শুনে মাসুদ তাদের আশ্বস্ত করলো তাদের সব কিছু দায়িত্ব আবার থেকে তার। খুব দ্রুতই তারা তার সাথেই যাবে। তখন না হয় মুখোমুখি হয়ে মাসুদ সাহেবকে জিজ্ঞেস করবে কেন এসব লুকোচুরি। ভালোবাসার সময় তো নেই, ভীষণ ব্যস্ত কাজে। হাত রেখো না বুকের ঘাড়ো বাজে। গামের জলে ভিজে সাবার করালো রোদ্দুরে। কাছে পায় না হৃদয় রোদ্দুরে।
কাজের মাঝে দিন কেটে যায় কাজের কোলাহল। তৃষ্ণাকে সোর গড়াই তোলা জল। নদী আমার বয়না পাশে স্রোতে দেখা নেই, আটকে রাখে গেহস্থলীর লেই। তোমার দিকে ফিরব কখন বন্দি আমার চোখ, পাহারা দেয় নল সামাজির নোখ। খোলা বারান্দায় দাঁড়িয়ে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতাটা আবৃত্ত করে চলেছে কেউ একজন। মেয়েটার নাম জানা নেই মাসুদের। সে শুধু জানে মেয়েটা সম্পর্কে তার চাচাতো বোন হয় এবং সে খুব ভালো রান্না জানে। ল্যাপটপে বসে মেল চেক করছিল সে। কবিতাটা শুনেই তার মনে হলো সেই মেয়েটার কথা, যাকে দেখলে বুকের মাঝে পূর্ণ অনুভব হচ্ছে তার। ফোনের স্ক্রিন লক খুলে ছবির দিকে তাকিয়ে রইল মাসুদ। আচমকা তার কেমন তৃষ্ণা পাচ্ছিল, অত জোড়া যেন শুকিয়ে কাঠ হয়ে আসছে। এমিলিকে কল দিয়ে তার গাড়ি বের করতে বলল সে। গুগল ম্যাপের সাহায্যে গ্রামের মেঠো পথ ছাড়িয়ে যখন জাফরিনের বাড়িতে পৌঁছেছে তখন 9টা বাজে। তাদের বাড়ি দেখা যায় এমন একটি জায়গায় দাঁড়িয়ে কল দিল জাফরিনকে, কিন্তু কি বলবে সে। অপরদিকে কর বারবার রিং হওয়ার পরও রিসিভ করছে না জাফরিন, কিন্তু হ্যালো আর বলা হলো না। মাসুদের চোখের সামনেই হুট করে ধাউ ধাউ করে জ্বলে উঠল আগুন, আর বাড়ির ভিতর থেকে বেশি আসতে লাগলো দম বন্ধ করা আর্তনাদ। ফোন কল রিসিভ করে নিজ ঘর থেকে বেরিয়ে এলো জাফরিন। আজ পুরো দিন বাসায় অনেক মানুষ ছিল, চারদিকে এখনও খাবারের গন্ধ। এঁটো খাবারগুলো যেখানে ফেলা হয়েছে সেখানে কুকুরদের একটা দল ঝগড়া বাঁধিয়েছে। কেউ একজন লাঠি দিয়ে এগিয়ে গিয়েছিল তাদের মারতে। জাফরিন না করেছে, তাদের খেতে দিতে বলেছে সে। প্রতিটি প্রাণীর রিজিক নির্দিষ্ট থাকে, তাদের এখানে রিজিক আছে বলেই এসেছে। বুড়ো লোকটা জাফরিনের কথায় নিজের মুখটা বিকৃতি করল। মনে মনে বিচ্ছিরি রকমের গালি দিয়ে সে মনে মনে বলল, বাপ মরছে কয়দিন তো, তাই এত আল্লাহ আল্লাহ করতেছস, কুত্তার প্রতিও দরদ দেখাইতেছস। যৌবনে যখন টান দিব তখন কুত্তার প্রতিও মায়া পুরাবো। জাফরিন বুঝতে পারল লোকটা তার কথাতে নারাজ। সেখান থেকে সে চলে এলো, কারণ কল কেটে গেছে। ঘরের বারান্দাতে আসতেই তার ফুফুর সাথে দেখা হলো। সে একটা বিচার নিয়ে এসেছে। আজ এত মানুষ খেয়েছে, অথচ তার বড় মেয়ে জামাইয়ের চাচাতো ভাইয়ের শালার বন্ধু এক টুকরো হাড়ের মাংস দিতে বলেছিল, কেন দেওয়া হয়নি তাকে। এ নিয়ে তার মেয়ের জামাই ভীষণ রাগ করেছেন। সে এখনও খায়নি। এত এত মানুষের সামনে তার মেয়ের জামাই ছোট হলো না। যদিও অপমান করার ইচ্ছে থাকে তবে কেন দাওয়াত করে আনা হয়েছে। ফুফুর কথা শুনে 3 বোন বেশ কাতর চোখে তাকিয়ে রইল। 3 বোনের চোখে পানি ছলছল করে উঠছে। নিশ্চয় তাদের স্মৃতিতে বেশি উঠেছে বাবার বলা সে কথাগুলো। বছর 2 পূর্বে তাদের বাবা যখন ছুটিতে এসেছিল তখন তার বোন বাগ্নীদের সমেত সবাইকে দাওয়াত করে আনেন। কোরবানির ঈদে তাদের ভাগে পাওয়া সম্পূর্ণ মাংস ছড়িয়ে দেওয়া হয় বড় বড় পাতিলে। ঈদের পরদিন থেকেই চলে অতিথি আপ্যায়ন। তখন সবাই কতই না সম্মান করত জাফরিনদের। এ ফুফু চাচারাই তাদের মা ছাড়া কথাই বলতেন না। ফুফুরা আসার সময় কত কিছু নিয়ে আসতেন, কারোর বাড়ির গাছের আম বা কারো বাড়ির নারিকেল, নিজ হাতে বানানো পিঠা কিংবা নানান ধরনের খাবার। দাওয়াতের পর যখন সবাই যার যার মতন চলে গিয়েছিল তখন জাফরিনের বেশ মন খারাপ হয়েছিল। বাবার পাশে বসে বলেছিল, আব্বা আর 2 দিন ওদের থাকতে বলতেন, সবাই কত ভালো। বড় 2 বোন সায় দিয়েছিল, কিন্তু আজমল সাহেব 3 মেয়েকে কাছে ডেকে নিয়ে বসিয়েছিলেন তার পাশে। হাসতে হাসতে বলেছিলেন, তোমাদের 3 বোনের দরদ ততদিন যতদিন আমি জীবিত আছি। আমার মৃত্যুর পর দেখতে পারবা দিন দুনিয়া কতটা কষ্টের, এ আত্মার আত্মীয়রা কতটা ভালো। আরে মা, এরা তো অমন করবে যে আমার 40-এর দাওয়াতে এসে বলবে, অমুকে খায়নি তমুকে হাড্ডি খায় না, তাকে হাড্ডি কেন দিল না, কিংবা আমি দ্বিতীয়বার দই চাইলাম কেন দিল না। কন্যাত্রী একে অপরের দিকে তাকালো। এখন অবধি তাদের খাওয়া হয়নি, তারা জানেও না কি হচ্ছে অপরদিকে। পুরো দিন বিভিন্ন মানুষ এসেছে তাদের সান্ত্বনার বাণী শুনিয়েছেন, তারা মাথা নিচু করে শুনেছে, অথচ কেউ তো জিজ্ঞেস করলো না তারা খেয়েছে কিনা। বাড়ির গেটের দিকে গড়টায় দই পাতা হয়েছে। মন দুধ 2 কিনে নিজের হাতে পাতা দই। দই যাতে দ্রুত হয় এজন্য খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ফুফুর অনুরোধে বড় আপা গিয়ে তার সেই দুলাভাইয়ের হাতে ধরে অন্য পক্ষ হয়ে মাপ চাইলেন। জাফরিন বিষয়টা নিতে পারবে না বলে মেজো আপা তাকে কিছু জানায়নি। তারা 2 বোন আপাতত কোনো ঝামেলা বা কথা চায় না। এটুকু না করলে তার ফুফুও খাবে না, অপর দিকের কথার পর কথা সৃষ্টি হবেই। ইউবান পাশে বসিয়ে জাফরিনের প্লেটে খাবার তুলে দিচ্ছিল। সেই মুহূর্তে তার ফোনে কল এলে জনসমাগম এড়াতে সে কিছুটা দূরে চলে যায়। সবাই খাবার টেবিলে বসার পর একজনকে পাঠানো হলো দই আনতে। সে দই নিয়ে ফিরে আসার মিনিট 10 পরেই ঘরে জ্বলে উঠল আগুন।
পুরো টিনের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। ভিতর থেকে বিকট শব্দ হলো ঘরে, সাথে সাথে পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। আগুনের প্রকোপ থেকে মোটামুটি কেউ টিকতে পারল না। সব থেকে বেশি আহত হলো জাফরিন। সে দাঁড়িয়েছিল ঘরের পাশটাতেই। আগুনের তাপে গায়ে থাকা জর্জেটের ওড়না পুড়ে তার হাতের চামড়ার সাথে লেগে গিয়েছিল। সে না বুঝেই হাত থেকে কাপড় সরানোর চেষ্টা করলে তার বাঁ হাতের কোনোই দিকে চামড়াটা বেশ খানিক উঠে এলো। নিজের আঘাতে ক্লান্ত জাফরিন একপাশে পড়ে ঘুমাতে লাগলো। ততক্ষণে হইচই শুরু হয়েছে। বাড়ির পাশে থাকা বালি দিয়ে নেবানোর চেষ্টা চলছিল। আশার বাবা সেদিক দিয়ে যাওয়ার সময় খেয়াল করলো জাফরিন একপাশে পড়ে আছে, কিন্তু ব্যথায় কাহিল সে। কাউকে ডাক দিতে গিয়েও সে দিল না, নিজ হাতেও তাকে ডাকলো না। এই মেয়ের প্রতি তার অনেক দিনের রাগ জমে আছে। এ রাগকে সে দমন করতে পারছে না। তার অবচেতন মন বারবার তাকে একটা আদেশ দিয়েই চলেছে। সে দুই মন দুই দশায় পড়ে রইল। তার সম্মুখে ব্যথায় কাতর জাফরিন। নিজের চোখের সামনে আগুন দেখে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এলো মাসুদ। এক সময় নিজ চোখের সামনে মানুষের শিরচ্ছেদ সে দেখেছে। মৃত্যুকে খুব কম ভয় পায়। ওসবের তুলনায় সামান্যতম আগুন দেখে ভিতর ভিতর বেশ অস্থির হয়ে গেল সে। তার মনকে স্থির করতে পারল না। সে একবার ভাবছিল তার ভিতরে যাওয়া উচিত, কিন্তু সে তেমন আঞ্চলিক ভাষা বোঝে না। কাকে কি বলবে যদি তাকে কেউ চিনে ফেলে? আবার মনে হচ্ছে এই সময় তার ভিতরে যাওয়া উচিত। অনাকাঙ্ক্ষিত কোনো এক অস্থিরতা তাকে গ্রাস করে নিল। মুহূর্তে স্তম্ভিত ফিরে পেল সে। নেট ঘেটে নাম্বার বের করে কল দিল ফায়ার সার্ভিসে। 5 মিনিট পার হলেও যখন আগুন খুব একটা আয়ত্তে এলো না, তখন আর সে দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত পা বাড়ালো বাড়ির দিকে। গেটের কাছাকাছি যেতেই এমিলি পিছন থেকে ডাক দিল তাকে। সাথে রয়েছে আরও কয়েকজন। এমিলি বুদ্ধিমতী মেয়ে। সে হাত ধরে টেনে নিয়ে এলো মাসুদকে। কিছুটা দূরে এসে তাকে অনুনয়ের সুরে বলল, স্যার, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু এভাবে আপনারও বাড়িতে যাওয়া উচিত হবে না। আমরা যে কাজের জন্য এসেছি এটাতেই আমাদের মনোযোগ দেওয়া উচিত। ওনাদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে আমাদের হস্তক্ষেপ করা উচিত হবে না। এমিলির কথায় তার ভীষণ রাগ হলো। সে রেগে তাকে কিছু কথা শোনাতে চাচ্ছিল, কিন্তু পরক্ষণেই ভাবলো এমিলির কথাটা ঠিক আছে। এখন বেশ রাত ভালোই হয়েছে। এই মুহূর্তে সে বা তারা যদি বাড়ির ভিতরে যায় তবে সবার প্রশ্নের মুখে পড়তে হবে। হাতের মুঠো শক্ত করে সে দাঁড়িয়ে রইল ধাউ ধাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে। কিছু সময় পরও যখন দমকল বাহিনী এলো না, তখন আর সে অপেক্ষা না করে এগিয়ে গেল বাড়ির দিকে। পুরো বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে কে কোথায় আছে সেটা কেউ বুঝতে পারছিল না। শুধুমাত্র বাচ্চাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। জাফরিনের তখনও কোনো খবর কেউ নেয়নি। কিছু সময় পর আশার বাবা ফিরে এলো গেটের দিকটায়। ওদিকে থাকা জিনিসপত্রে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। জাফরিনকে সেখানে পড়ে থাকতে দেখে সে এবার আর পিছপা হলো না। সে প্রায় জ্ঞানহীন জাফরিনকে তুলে নিয়ে এগিয়ে গেল জ্বলন্ত আগুনের দিকে। অন্তত এই মুখটা কমলে কথা বলার বা প্রতিবাদ করার মুখ থাকবে না। এই এক আগুনে না হয় কিছুটা লাভই হোক। মানুষ পোড়ার এতটা বাজে গন্ধ হতে পারে জানা ছিল না গাড়িতে উপস্থিত থাকা কারোর। মেয়েটা এখনও ব্যথায় কাতর। জাপটে ধরে আছে এমিলির হাত। মাসুদ ড্রাইভারকে দ্রুত নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যেতে বলল, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা শহরের দিকে যাবে। এ দেশীয় যে লোকটা তাদের সব দায়িত্ব পালন করেছে সে জানালো সদর হাসপাতালে নিতে। ওখানে ডাক্তার পাওয়া যাবে, কিন্তু ওটা তো উল্টো পথ। মাসুদ কোনো কিছু তোয়াক্কা না করে বলল গাড়ি ঘোরাতে। জাফরিনদের বাড়ি পার হওয়ার সময় খেয়াল করলো আগুন নিভেছে। দমকল বাহিনী এসেছে, তবে হয়তো তারা এখনও জানে না যে জাফরিন নিখোঁজ। বাড়ির চারপাশে মানুষ গিজগিজ করছিল। তাদেরকে পাশ কাটিয়ে শাসা করে এগিয়ে গেল তাদের গাড়ি। হাসপাতালে পৌঁছানোর পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো। ডাক্তার জানালেন রোগীর শারীরিক দুর্বলতা রয়েছে, তার পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের প্রয়োজন, কিন্তু তার হাতে বেশ ক্ষত সৃষ্টি হয়েছে। এই ক্ষতটা তাকে ভোগাবে। কনুইয়ের নিচ থেকে কবজি অবধি জায়গায় সৃষ্টি হয়েছে ক্ষত। ভিকটিমের গায়ে থাকা লিলেনের কামিজের জন্য তার হাতে দ্রুত আগুন লেগে যায়। সে হয়তো আগুন নেভানো বা ছড়ানোর উদ্দেশ্যে হাত পরিষ্কার করছিল, যার কারণে কাপড় চামড়ায় বসে যায় এবং চামড়া সমেত উঠে এসেছে। মাসুদের কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। সে ব্রুকুসকে জিজ্ঞেস করল, নিচ থেকে ভালো হবে? উন্নত চিকিৎসার প্রয়োজন। আপনি প্রাথমিক চিকিৎসা দিন। আমরা কিছুক্ষণ পরে শহরে ট্রান্সফার করতে চাচ্ছি। আপনাদের ইচ্ছে, তবে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার পর এমিলি এগিয়ে এলো মাসুদের দিকে। সম্মুখে দাঁড়িয়ে বলল, স্যার, মিস শিকদারের জ্ঞান ফিরেছে। সে আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। উনি ওনার হাতের দাগ দেখেছেন? হাতের দাগ তো থেকে যাবে। প্লাস্টিকে সার্জারি করালে কি ঠিক হবে?
স্যার, ওনার প্রতি আপনার এত চিন্তার কোনো কারণ নেই। নেই? তুমি জানো, এ মেয়ের কিছু হলে আমি বা আমার কিছুই থাকবে না। শি ইজ এ পোর্টেবল প্রজেক্ট ফর মি। যে কোনো মূল্যেই তাকে আমার সুস্থ সবল চাই। ওনার সকল কাগজপত্র রেডি করে ফেলো। ওনার ফ্যামিলিকে খবর পাঠাও উনি এখানে আছে, এবং খুব দ্রুত সে যেন তার বাবার কর্মস্থলে ফিরে যায়। স্যার, মিস শিকদারের এতটা একাডেমিক যোগ্যতা নেই যে সে আমাদের অফিসে জব করবে। আমি বলিনি সে আমাদের সাথেই কাজ করবে, তার পড়ালেখার জন্যই সে যাবে। বাই দ্য ওয়ে, তোমাকে বেতন দিয়ে নিশ্চয়ই আমি মুখে মুখে তর্ক করার জন্য রাখিনি। তোমার কাজ আমার সকল কথা অনুসারে কাজ করার। নিজের স্থান ভুলে না যাওয়ার কথাটা মনে রেখো। মাসুদের কথায় হারিকেনের শেষ সল্টের মতো দপ করে নিভে গেল এমিলি। এ ব্যক্তিটা যাই বুঝুক, মন বুঝে না। যদি বুঝতে পারতো তাহলে আজ এভাবে বলতো না। মাথা নিচু করে সে বলল, সরি স্যার, আমি খেয়াল রাখবো। আপনি কি যাবেন মিস শিকদারের সাথে কথা বলতে? মাসুদ তার কথার কোনো জবাব না দিয়ে হনহন করে বেরিয়ে এলো হাসপাতাল থেকে। গাড়ির কাছে এসে সিগারেট ধরিয়ে বেশ কিছু সময় বসে রইল সে। আপাতত তার কিছুটা স্বস্তি হচ্ছে। দমকল বাহিনীকে কল দিয়ে তারা চলেই যাচ্ছিল, কিন্তু তখন তাদের মাঝে থাকা একজনের দৃষ্টিতে পড়ে কেউ একজন একটা মেয়েকে আগুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দ্রুত পায়ে সে ওদিকে এগিয়ে যেতে দেখতে পায় যে লোক আগুনের কাছাকাছি টেনে নিচ্ছিল। সে দৌড়ে পালাচ্ছে। এরপর সে জাফরিনের চেহারা দেখতে পায়। বাড়িতে তখন বেশ হট্টগোল। এত কিছুর মাঝে সে ভদ্রলোক মেয়েটাকে পাজা কোলা করে তুলে বেরিয়ে নিয়ে আসে। মাসুদ সহমত বাকিরা তাদের দেখে দৌড়ে গিয়ে উদ্ধার করে দুজনকেই। ফোন বের করে মাসুদ কল দিল তার বন্ধু কুঞ্জকে। এখানে আসার পর গত কয়েকদিনে বেশ কিছু সত্যের মুখোমুখি সে হয়েছে। প্রথমত, তার দাদাভাইয়ের এখানে আরও একটি পরিবার রয়েছে, স্ত্রী সন্তান রয়েছে, যারা খুব কষ্টে দিন পার করছে। বছর তিনেক পূর্বে তার বাড়ির বড় ছেলে বাড়ি বন্ধক রেখে $1,30,000 মতো টাকা নিয়ে চলে গেছে কোথাও। দাঁড় দেনা এবং ফসলি জমি বিক্রি করে অনেকটা ঋণ শোধ করলেও তারা এখনও বেশ বিপদে রয়েছে। এখনও $10 লাখ টাকা ঋণ। শুধু তাই নয়, মেয়ের বিয়ের দায় কিংবা বৃদ্ধ মায়ের চিকিৎসা সব মিলিয়ে তার দাদার বড় ছেলে বেশ বিপদের মধ্যে রয়েছে সে বুঝতে পারে। গতকাল রাতেও পাওনাদার এসেছিল, তাদের বেশ কড়া ভাষায় কথা শুনিয়েছেন। মাসুদ তাদের ঋণ শোধ করে দিতে চেয়েছিল, কিন্তু বৃদ্ধ রাজি হয়নি যে তার বাবা তাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। জন্মের পর থেকে তার বাবা ডাকটা কেড়ে নিয়েছে, সেই লোকের টাকা কোন মুখে নেবে। মাসুদ তাদের সাথে খুব একটা কথা বলতে পারেনি বাসাগত সমস্যার কারণে, কিন্তু ভেবেছিল আজ বলবে, অথচ তাও হলো না। কল রিসিভ করে কুঞ্জ বলল, প্রেমিক পুরুষ কি খবর? মমতাজকে নিয়ে ফিরবি কবে? এখানে সমস্যা হচ্ছে। সবটা বলার পর কুঞ্জ বলল, তবে তো ওদের পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগে আছে। হ্যাঁ, এবার কি করা যায়? শোন, তুই ওদের সাথে সরাসরি যোগাযোগ করিস না। এতে তোর মোটিভটা সামনে না এলেও হয়তো কেউ ভালো দৃষ্টিতে দেখবে না। তাছাড়া যা বলেছিস, ওর ফ্যামিলিও খুব একটা ভালো না। আমি চাচ্ছি আমরা পূর্বের প্ল্যান মতোই এগিয়ে যাব। বেশ, তবে তাই হোক। ফিরে আয় তবে আগামীকাল। দিন দুয়েক দেরি হবে। একটা কাজ করতে পারবি আমার জন্য? হ্যাঁ, বলে ফেল। একটা ফ্ল্যাট রেডি করতে হবে সার্জনের জন্য। এটা মাথায় রাখবি, বাবা বা দাদা যেন না জানে, এমনকি আমার পরিবারের কেউ নয়। বিয়ে করে বউ নিয়ে ফিরছিস নাকি? ধরে নে তাই। কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে এলে একে অপরের খোঁজ নিচ্ছিল। আগুন লেগেছিল খড়ের গাদায় থেকে। রান্নার জন্য আনা বেছে পাটখড়ি দাঁড় করানো ছিল ঘরের ভিতরে কারেন্টের লাইনের পাশে। প্রথমে খড়ের গাদায় আগুন, ধীরে ধীরে পাটখড়ি, এরপর বিদ্যুতের লাইনে লেগে মোটামুটি বিস্ফোরণ ঘটেছে। ইউবানের বাবার হুট করে মনে হলো তিনি দেখেছিলেন কাউকে সিগারেট হাতে ঘরে যেতে। তার অসাবধানতার কারণেই আজ এত বড় বিপদ এসেছে। কিন্তু জাফরিন যে তাদের সাথে নেই এটা তখনও কেউ খেয়াল করেনি। জাফরিনের মায়ের নাম্বারে কল এলে টনক নড়ল সবার। ইউবানকে নিয়ে দুই দুলাভাই এগিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। বাড়িতে তখন কান্নার ধমক আরও একবার বেড়ে গেল। একে তো বাড়ির মেয়ে হাসপাতালে, তাদের মনে প্রশ্ন উকি দিতে লাগলো, কে তাকে হাসপাতালে নিয়ে গেল, কিংবা কখন নিয়ে গেল, কি হয়েছিল মেয়েটার। যে কল দিয়েছিল সে জানিয়েছে মেয়েটা অজ্ঞান অবস্থায় আছে। হন্তদন্ত হয়ে হাসপাতালে প্রবেশ করতেই ইউবানদের জানানো হলো যে রোগীকে ইমার্জেন্সি থেকে কেবিনে শিফট করা হয়েছে। জাফরিন তখন দুচোখ বন্ধ করে শুয়ে আছে। কেবিনে সবার পূর্বে প্রবেশ করলেন বড় দুলাভাই। সবার মতে তিনি একজন বুদ্ধিমান মানুষ, যে সকল পরিস্থিতিতে নিজেকে সামলাতে জানে। কিন্তু তিনি নিজেও মেয়েটার হাত দেখে চমকে উঠেছে। কারো উপস্থিতি টের পেয়ে জাফরিন তাকে তাকিয়ে দেখতে পেল তার ভাইয়েরা এসেছে। তাদের সাথে এমিলি কিছু সময় পর দেখা করলো।
তাদের সাথে এমিলির কি কথা হলো জাফরিন জানে না। কিছু সময় পর ইউবান এগিয়ে এসে জাফরিনকে বলে, তুমি কি দেখেছিলে কে তোমাকে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছিল? জাফরিন নিবু নিবু চোখে তাকিয়ে বলল, দেখেছি দাদাভাই, কিন্তু কী লাভ? সে যে আমার আপন রক্ত, আমার নিজেরই চাচা। বিয়ের পর একজন মেয়ে তার স্বামীকে শারীরিক সম্পর্কের জন্য বলতে পারে না, এটাই সমাজের ট্যাবু। স্বামীর ইচ্ছে হলে তাকে কাছে টেনে নেবে, না হলে থাকুক না স্ত্রী পড়ে খাটের একটা পাশে। অথচ প্রতিটি মানুষের কিছু চাহিদা থাকে। এইসব নিয়ে যদি কোনো মেয়ে ভুলেও কিছু বলেছে, তবে সমাজ তো পরের কথা, নিজ পরিবার তাকে নিয়ে নানান ধরনের কথা বলা শুরু করে দেয়। বাড়ির অন্য বউয়েরা আসলে মুখ ডেকে তাকে নিয়ে তামাশা করে, কিংবা শাশুড়ি সিসি। পোড়া হাতটা নিয়ে জাফরিন বসে আছে তার বড় বোনের বাড়িতে। এ বাড়ির বড় বউ তার বড় আপা, যে মেয়ের বেশ কদর রয়েছে। এই কদরের কারণটাও জাফরিন বুঝতে পারে। জাফরিনের বাবা না চাইতেই তার মেয়ের শ্বশুর বাড়ির সবাইকে উপহারের নামে পাঠাতো অনেক কিছু। বাবার মৃত্যুর পর তার আপাও বেশ কিছুর স্থাবর অস্থাবর জিনিসের মালিক হয়েছে। এজন্য তার শাশুড়ি তাকে সমীহ করেই চলে। অপরদিকে তার বড় আপা যেন মাটির মানুষ, মাটি নয় কাদা মাটি। তাকে যে রূপ দেওয়া হয় সেভাবেই থাকে। তাই এই বাড়িতে জাফরিনদের বেশ সম্মান দেওয়া হয়। বাগ্নের সাথে বসে তাকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছিল সে। এমন সময় পাশের ঘর থেকে এমন সিমূলক কথা শুনতে পেল সে। দুলাভাই সবেমাত্র অফিস থেকে ফিরেছে। জাফরিনের শরীর ভালো না হওয়া সত্ত্বেও এক গ্লাস পানি এনে দিল। তোমার কেন আনতে হবে, আমি নিজেই নিয়ে নিতাম। পুরো দিন বসেই আছি ভাই, ভালো লাগছে না। তবে একটু সাথে যাও, কিছু খাবে? তোমার আপাকে বলি বানিয়ে দিতে। বাহিরের খাবার তো নিষেধ। খেতে ইচ্ছে করলে আমি নিজেই বলবো ভাই। কিন্তু পুরো গ্লাসের পানি শেষ করে তার দুলাভাই জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কিছু জিজ্ঞেস করবে? মেজো ভাই নাকি থানায় মামলা দিয়েছে। স্বাভাবিক নাকি? ইউবান আর তোমার মেজো ভাই পরদিন সকালেই থানায় জানিয়েছে। আমি যেতে পারিনি কারণ তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম। কি প্রয়োজন ছিল? আমি বা ইয়াকুব তোমার আপন ভাই নই, আমরা তোমার বোন জামাই। কিন্তু তোমার আপন ভাই থাকলে কি করতো? সে কি বসে থাকতো? ইউবান বসে আছে? শোনো, ঘটনাটা স্বাভাবিক নয়। তারা তোমাকে খুন করার চেষ্টা করেছে। এভাবে ছেড়ে দিতে পারি না। বাবা নেই, কিন্তু তোমার প্রতি আমার দায়িত্ব আছে। জাফরিন চুপ করে বসে রইল। এমন সময় পুনরায় ঘর থেকে রাগারাগি বেশি আসছে। এবার তার দুলাভাই বলল, আমি অফিস যাওয়ার পর বাসায় কিছু হয়েছে? আপনাদের পারিবারিক ব্যাপার। তবে ভাই, আন্টির সাথে কথা বলুন। আর সূচনা আপু ভীষণ লজ্জায় আছেন। কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ, এই বিষয়ে আপনার কথা বলা সমীচীন নয়। আপনি সবটা বুঝে তারপর আন্টিকে বুঝিয়ে বলুন। সূচনার বিয়ের বয়স প্রায় 1 বছর। স্বামীর সাথে সম্পর্ক ভালো না, আবার খারাপও না। তার স্বামী তাকে মেনে নিয়েছে না মেনে নেওয়ার মতন করে। একজন স্ত্রীর সকল চাহিদার কথা তার স্বামীর কাছে বলবে, কিন্তু এটা বলাই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। তার স্বামী সকালবেলা মায়ের কাছে এসে বলল, তার স্ত্রীর চাহিদা একটু বেশি। ব্যাস, এটা নিয়ে আজ তাদের বাড়ি দফায় দফায় মিটিং বসেছে। ঘটনা এই অবধি সীমাবদ্ধ থাকলে কথা ছিল, কিন্তু বাড়াবাড়ি হলো যখন সূচনার বাবার বাড়িতে জানানো হলো এবং জরুরি তলবে ডেকে আনা হলো তাদেরকে। উল্লেখ্য, সূচনার বিয়ের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। তার স্বামীর ধারণা নিশ্চয়ই প্রেমিকের সাথেও তার সম্পর্ক ছিল। নিজ ঘরে মাথা নিচু করে বসে আছে মেয়েটা। এতটা লজ্জা, তার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে। যখন পাশের ঘর থেকে বারবার বেশি আসছে, এতটা শরীরের ক্ষুধা তো রাস্তায় নেমে গেলেই তো পারো। সূচনার সহ্যের সীমা অতিক্রম করে গেল যখন তার বাবা এবং মা চলে যাওয়ার আগে তার সাথে একটা বার অবধি কথা বলল না। রাত যত গভীর হলো, আলোচনা ততই বাড়তে লাগলো। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে কথা বলেই চলেছে। তার স্বামী রুমে এসে তাকে একবার তাকিয়ে দেখলো মাত্র। হাসতে হাসতে বিছানায় উঠে বসে বলল, তোমার এই বাড়িতে থাকার সময় শেষ হয়ে এলো। আমার সংসার জিনিসটাই ভালো লাগে না। মাকে আগেই বলেছিলাম বিয়ে দিও না, দিল। এবার তারাই বুঝক। আমি চলে যাওয়ার পর অন্তত আর জোর করতে পারবে না। সূচনা অবশ চোখে তাকিয়ে রইল বাহিরের দিকে। গভীর রাতে তার মায়ের ফোনে কল দিয়ে বলল, আমাকে নিয়ে গেলে না মা? বিয়ে দিয়েছি কি নিয়ে আসার জন্য? ওরা যে আমাকে অসম্মান করেছে। মা, আমাকে নিয়ে যাও। অসম্মানের কথা বলছো তাই করছে। মেয়ে হয়ে কে এসব বলে? শরীরের ক্ষুধা এত কেন তোমার? শেষ অবধি তুমিও কেন বুঝতে পারছো না সে আমার স্বামী? আমি শুধু লজ্জা করো সূচনা, তুমি তোমার মায়ের সাথে কথা বলছো। মা, আমাকে নিয়ে যাও, পায়ে ধরছি। আমি পারছি না এসব নিতে। মায়ের শেষ কথাটা স্পষ্ট শোনা গেল না।
তার বাবা নিশ্চয়ই কল কেটে দিয়েছে মায়ের হাত থেকে ফোন নিয়ে। সূচনা সে অবুঝ দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে রইল, একটি নতুন বোরের আশায়। নতুন বোর আসবে তো? নিজ বিছানায় বারবার এপাশ ওপাশ করছে জাফরিন। একটা স্পর্শ যেন তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, কিন্তু তার স্পষ্ট কিছুই মনে নেই। তার মনে আছে কালো শার্টের আড়ালে শুভ্র একটা বক্ষ, যেখানে হৃৎপিণ্ডটার স্পন্দন খুব দ্রুত। এক হাতে সে নিজে জাফরিনের মাথাটা শক্ত করে চেপে ধরে রেখেছে তার বুকের সাথে, অন্য হাত দিয়ে তাকে আগলে রেখেছে আর বলেছিল, ফাস্ট ফাস্ট, ডু ইট ফাস্ট, ব্লাডি বুলশিট, ডু ইট ফাস্ট। নিচের ঠোঁট কামড়ে সেই পুরুষের কথাটা ভাবছিল জাফরিন। জ্ঞান ফেরার পর সে দেখেনি কে নিয়ে এসেছিল তাকে, কিন্তু তার শরীরের গন্ধ যেন লেগেছিল তার চোখে, মুখে কিংবা চুলে। জাফরিনের বেশ ইচ্ছে করছে তাকে দেখতে, কিন্তু যারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিল তারা জানিয়েছে এমন কেউই ছিল না। তবে কি সবটা ছিল তার কল্পনা জল্পনা? শত শত চিন্তার মাঝে সে ব্যক্তিটার কথা মনে হলে বেশ শান্তি শান্তি লাগছে তার। ফোনের দিকে তাকাতেই দেখতে পেল তার মেইল এসেছে। স্পেনে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মাঝে তাকে চলে যেতে হবে। মেইল দেখার পরে তার সোয়াল শক্ত হয়ে গেল। নিজের ক্ষণিকের আবেগ ভুলে সে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা শুরু করলো। তার বাবার মৃত্যু কখনোই স্বাভাবিক ছিল না। আবার মনে করিয়ে দিল বাবার লাশ কিংবা মায়ের সাদা শাড়িতে মুখটা। সে বিড়বিড় করে বলল, ক্ষমা যতই মহৎ গুণ হোক না কেন, আমি তো প্রতিশোধ নিতেই পছন্দ করব। একই সময়ে মেইলটা এসেছে মাসুদের কাছেও। সে নিজেও মেইলটা চেক করে স্মিত হাসল। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের দুটো বোতাম খুলল। বুকের বাঁ পাশে দুটো আসর চিহ্নে মৃদু আঘাত করে বলল, দাদা বলে দেবদাসের দেওয়া আঘাত নাকি পুরো শুকাতে দিত না। আমি কি তবে সেই পথে হারছি? তুমি আমার হয়েও হবে না, এটা পূর্ব নির্ধারিত। তবুও না হয় এভাবেই তোমার স্পর্শ আমার সাথে থাকবে মিস জাফরিন। অপেক্ষায় রইলাম তোমার প্রতিশোধের। বোরের আলো সবেমাত্র পড়তে শুরু করেছে, কিন্তু লাশের নিচ থেকে বেয়ে আসা রক্তের ধারা জমে গেছে। সূচনা আত্মহত্যা করেছে ছাদ থেকে লাফ দিয়ে। তার লাশ পড়ে আছে গেটের কাছে। খবরটা পেয়ে বড় আপার শাশুড়ি আপার হাত ধরে বললেন, বৌমা, তুমি আমাকে কথা দাও তোমার বোনের সাথে আমার বাপের বিয়ে দিবা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ক্যামেলিয়া। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।